এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আলগোছের তীক্ষ্ণ শক্তির সাহায্যে এই সবটাই পর্যবেক্ষণ করলো সাইমন। সে নিঃশব্দে হাসলো। আনমনি বলল, পায়েল, তোর হাতটা সারা জীবন এভাবে ধরে রাখার অধিকার দিবি আমায়? তার বাক্যস্বর এতটাই ধীর ছিল যে পায়েলের কান অবধি যে শব্দ পৌঁছালো না। তারও আর শব্দ করে এ অধিকার চাওয়া হলো না। কোনো এক জড়তা এসে বারবার থামিয়ে দেয় সাইমনকে। দুটো মানবীর চুপি চুপি গভীর এই অনুভূতির পূর্ণতা আদৌ কি পাবে কখনো, নাকি কোনো এক ঝড় এসে তছনছ করে দিবে সব? তীক্ষ্ণ অনুভূতি নিয়ে একটি চাঁদ রাত, জোছনা রাতের রূপালী আলো নিচে পাটি বিছে সাগর পাড়ের আড্ডার আসর বসিয়েছে চৌধুরী পরিবার। তাদের সামনে রয়েছে নানান প্রকার মুখরোচক খাবার। চাঁদের আলো গায়ে মেখে সমুদ্রের গর্জন শুনে ওরা উৎফুল্ল সবাই। ঢেউয়ের গর্জন মৃদু বাতাসের সাথে জ্যোৎস্নার মাখামাখি, কি বিমুগ্ধ পরিবেশ। এই চমৎকার একটি জায়গায় ওদের আড্ডা বেশ জমেছে। জাঁকজমকপূর্ণ এই আড্ডা থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে সানাম চৌধুরী। এমার্জেন্সি কল এসেছে, কথা বলছে সে, অথচ তার দৃষ্টি পুরোপুরি অচল রাত্রিপ্রিয়ার মাঝে। রাত্রিও মাঝে মধ্যেই তার দিকেই তাকাচ্ছে। নেতা সাহেব সুযোগ বুঝে বউকে চোখ দিয়ে কিছু একটা ইশারাও করছে, কাছে রাখছে। এদিকে এসো। কিন্তু রাত্রি যাবে না। সে মুখ বাঁকিয়ে ইশারায় বোঝালো, আই আই পারবো না। এতে ক্ষিপ্ত হলো সানাম চৌধুরী। এইখানে আসার পর থেকে বউটাকে কাছেই পাচ্ছে না সে। সারাক্ষণ মেয়েটা তার থেকে পালিয়ে পালিয়ে থাকছে। এইরকম মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে এসে কই একটু রোমান্স করবে তা না, মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা বলে সানাম চৌধুরী শয়তানি এক হাসি দিল। তার মাথায় দুষ্ট বুদ্ধি ফনফন করছে। বউ কাছে আনার টেকনিক। এরপর রাত্রিকে আর ডেকে সময় নষ্ট করলো না, বরং বউ তার দিকে তাকালেই চোখ টিপ দিচ্ছে, নয়তো মাঝে মধ্যে উড়ন্ত কিস ছুড়ে দিচ্ছে। এতে লজ্জায় জড়সড় হয়ে যায় রাত্রি। চোখ গরম করে তাকিয়ে নীরবে শাসন করে প্রিয়তম পুরুষকে। তবু দূর থেকে লুকোচুরি দৃষ্টি বিনিময় হচ্ছে দুজোড়া চোখে চোখে। যত সময় পার হচ্ছে নেতা সাহেবের দুষ্টুমি বাড়ছে। এতে রাত্রিপ্রিয়ার ভয় পাল। বাবা, মামা, মামি সহ কত মানুষ এখানে। কেউ যদি এসব দেখে ফেলে, নির্লজ্জ লোকটার তো লজ্জা নেই, কিন্তু তার তো আছে। তবুও তার থামাথামির নাম নেই। নিজের ইজ্জত বাঁচাতে ওই বদলোকটার উপর একটা ক্রোধ নিয়ে উঠে দাঁড়ালো রাত্রিপ্রিয়া। সবার মাঝ থেকে নিঃশব্দে এগিয়ে গেল একটা দফারফার উদ্দেশ্যে। যা দেখে বাঁকা হাসলো সানাম চৌধুরী। তার কথা শেষ হয়েছে, তাই ফোন কানের কাছ থেকে নামিয়ে তাৎক্ষণিক ফোন পকেটে ভরে নিল। অগ্নিমূর্তি ধারণকৃত বউকে নিজের কাছাকাছি দেখে দাঁত বের করে খোঁচা দিয়ে শুধালো। নেতা কে জানি বলেছিল সে নাকি এখানে আসবে না। এখন দেখছি বউ আবার নিজে নিজে লুকিয়ে জামাইয়ের কাছে এসেছে। আদর চাই, সোহাগ চাই। বাবা, এতটুকু তোর সইছে না? তুমি আমাকে এত ভালোবাসো বউ। তুমি যে আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারো না, এটা আমি আগেই ধারণা করেছিলাম। আমিও তোমাকে ভালোবাসি বউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। সাহেবের কথা শুনে এইবার যেন শরীর জ্বলে উঠল রাত্রিপ্রিয়ার। সে তস্ত্র পায়ে এগিয়ে আসলো। আলগোছের স্বামীর বাহু ধরে কটমট করে শুধালো, কি সমস্যা আপনার? সানাম চৌধুরী মৃদু হেসে চট জলদি পাজা কোলে তুলে ফেলল রাত্রিপ্রিয়াকে। আকস্মিক স্বামীর আচরণে ফটকে গেল রাত্রিপ্রিয়া। তু শব্দটিও করতে পারল না সে। পেছনে ওরা সবাই শব্দ পেয়ে যদি সবাই এই দিকে তাকিয়ে তাদের এই অবস্থায় দেখে, মান ইজ্জত সবকিছু কি থাকবে? দাঁতে দাঁত চেপে সহ্য করছে রাত্রিপ্রিয়া। তাই সানাম চৌধুরী মুচকি হেসে তাৎক্ষণিক পা চালিয়ে ওইখান থেকে কিছুটা দূরে গেল। পরিবারের সবার আড়াল হলেও এইখানে তাদের দিকে আর কেউ তাকাবে না এমন একটা জায়গায় এসে দাঁড় করালো রাত্রিপ্রিয়াকে। পরপর অশান্ত মেয়েটিকে পেছন থেকে শক্ত হাতে হাতে কোমর জড়িয়ে ধরল। পর মুহূর্তে দিতে উঠল রাত্রিপ্রিয়া। নিজেকে ছাড়াতে ছাড়াতে অধৈর্য কণ্ঠে শুধালো, অসভ্য লোক, আপনি এত নির্লজ্জ কেন?
সানাম চৌধুরী হাতের বাঁধন গাঢ় করল, বউয়ের চুলে মুখ ডুবিয়ে ভাবলেশীন ভাবে জবাব দিল। তোমার জন্য? আমার জন্য? কি? হ্যাঁ। দেখুন, ছাড়ুন আমাকে। কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে অসভ্য বানিয়েছি? হ্যাঁ, এই তুমি আমাকে একটা চরম অসভ্যে পরিণত করেছো বউ। আমি তো আগেই ভালো ছিলাম। আমি কিভাবে? ওই যে আমাকে তুমি ওসব শিখিয়েছো, আমার ভার্জিনিটি কেড়ে নিয়েছো। সানাম চৌধুরীর অদ্ভুত কথা শুনে লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল রাত্রিপ্রিয়া। তৎক্ষণাৎ দিশেহারা হয়ে এক কামড় বসিয়ে দিল তার নেতা সাহেবের বাঁধনওয়ালা হাতে। বউয়ের বড় সড়ো এক কামড় খেয়েও টু শব্দটি করল না সানাম চৌধুরী। নড়ল না, বাঁধন এতটুকুও ছাড়ল না, যা দেখে রাত্রিপ্রিয়া কটমট কণ্ঠে শুধাল। ছি ছি নেতা সাহেব, আপনি এত বদ জঘন্য অসভ্য লোক। আপনি সারাক্ষণ আমাকে লজ্জা দিতে থাকেন। এই কি সমস্যা আপনার? কি? নিঃশব্দে হাসল সানাম চৌধুরী। তাৎক্ষণিক এক হাতে বউয়ের অগ্নিমূর্তি রাগারাগি মুখটা নিজের দিকে চট চলতি ঘুরিয়ে টেনে টেনে জবাব দিল। বহুত সমস্যা। কি? বিস্মিত কণ্ঠে জানতে চাইল রাত্রি। সানাম চৌধুরী মোলায়েম কণ্ঠে জানালো, এই যে তুমি আমার কাছে আসো না, পাশে বসো না, ভালোবাসো না, নিজের সাথে শক্ত আলিঙ্গনে জড়াও না, সারাক্ষণ আমার থেকে পালিয়ে পালিয়ে থাকো। আমার কি ভালো লাগে বলো? আমার তো তোমাকে ছাড়া এক মুহূর্তও চলে না, জানো না? আমি বউ প্রেমী মানুষ, তবে বউ ছাড়া কি ভালো থাকা যায়? সানাম চৌধুরীর স্বরলোক্তি যা শুনে স্তব্ধ বাক করা রাত্রিপ্রিয়া। মানুষটা কি পাগল? হ্যাঁ, তার জন্য বজ্র উন্মাদ বেপরস সানাম চৌধুরী। মানুষটার গার্ভের স্পর্শ, ঘন নিঃশ্বাস, গভীর প্রণয়, সরল উক্তি শুনে জমে গেল রাত্রে। তার এতক্ষণে ছটফটানি মুহূর্তে ভালো লাগায় পরিণত হলো। উড়ু উড়ু নেশালো নয়নে তাকালো প্রিয়তম পুরুষের মুখপানে। হুট করেই মেয়েটাকে আরেক দফা চমকে দিয়ে তার মসৃণ ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল সানাম চৌধুরী। বেসামাল সানাম চৌধুরীর সাথে সাড়া দিল রাত্রিপ্রিয়া। এদের দুজন যখন গভীর টালমাটাল অবস্থায় একে অপরের আলিঙ্গনে আবদ্ধ, ঠিক সেই সময় খ্যাক খ্যাক করে কেসে উঠল কেউ। কারো উপস্থিতি টের পেয়ে ছিটকে দূরে সরে দাঁড়ালো সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়া। ওদের সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে নয়ন। যা দেখে মিজাজ বিগড়ে গেল সানাম চৌধুরী। কত কৌশল করে বউটাকে একটু নিজের কাছাকাছি আনলো সে। এখন অবধি ভালো করে একটু চুমুও দেওয়া হলো না। এরই মধ্যে ডিস্টার্ব হতে যন্ত্রণা। আজকাল বউটাকে একটু আদরও টাদরও করা যায় না, আশ্চর্য। পর মুহূর্তে সানাম চৌধুরী তাতে ধর চেপে বলল, তুই? এতে নয়ন আরো এক দফা এসে উঠল। পরপর ইনোসেন্ট ফেস করে শুধালো, আমি কিছু দেখিনি সানাম, আমি কিছু দেখিনি। বিশ্বাস কর দোস্ত, তুই যে ভাবিকে কিস করছিলি, এসব আমি কিছুটি দেখিনি। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে রাত্রিপ্রিয়া। ছি ছি ছি, সবটা হয়েছে ওই বদলোকটার জন্য। এরপর শুধু তার কাছে আশক অসভ্য লোকটা একদম তাকে ছুঁতে দিবে না রাত্রিপ্রিয়া। পর মুহূর্তে কটমট চোখে একবার নেতা সাহেবের দিকে তাকিয়ে তস্র সেইখান থেকে চলে গেল মেয়েটা। বউয়ের দিকে তাকিয়ে ফাঁকা ঠোক গেল সানাম চৌধুরী। পর মুহূর্তে নয়নের দিকে চোখ গরম করে তাকালো সানাম চৌধুরী। এরই মধ্যে নয়ন ভোর ওরে আর পায়কে। পর মুহূর্তে নিজের পায়ের জুতা খুলে সেদিকে ছুঁড়ে মারল সানাম চৌধুরী। নিজেও দৌড় দিল ওর পেছনে। যেতে যেতেই বলল, শালা দাঁড়া বলছি, তোকে আমি পেয়ে নিই শুধু, তুই আমার সংসার ভাঙলি। তোর তো বউ নাই, তুই এসবের বুঝবি কি? তুই আমার বন্ধু হয়ে বন্ধুর সুখ নষ্ট করলি। আচমকা দুটো তাগড়া যুবককে হইচই করে এলো পাথারে ছোটাছুটি করতে দেখে হকচকিয়ে যায় চৌধুরী পরিবার। ওরা ঘটনাটা বুঝতে একে অপরের মুখ চাওয়াচাই করল, একে অপরকে জিজ্ঞেস করলো। এরই মধ্যে নয়ন দৌড়ে এসে থামলো আড্ডার ওখানে। নিজেকে আড়াল করলো ওদের মাঝে। ছেলেটা হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে, বারবার বলছে, ভাই এবারের মতো মাফ করে দে, মাফ করে দে দোস্ত। আর জীবনেও আমি তোর মানে ওসবের ভেতরে ঢুকে পড়বো না, গড প্রমিস। সানাম চৌধুরী ওর পেছন পেছন এসে থামলো এইখানেই। পর মুহূর্তে নয়নের কথা শুনে অগ্নি চোখে ওর দিকে তাকালো। পরপর ধুমধাম করে কয়েকটা কিল খুশি পড়লো নয়নের পিঠে। আশেপাশে লোকজন অবাক হয়ে দেখছে ওদের। সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এরই মধ্যে ছেলে দুটোকে থামাতে থামাতে সালাম চৌধুরী শুধালো, কি হয়েছে, কি হচ্ছে? তোরা দুজন এইভাবে বাচ্চাদের মতো মারামারি করছিস কেন? থাম দেখি, শান্ত হওয়া।
ও নয়ন বাবা, কি হয়েছে? সানাম এত রেগে গেল কেন? নয়ন নিজেকে ছাড়িয়ে এক লাফ দিয়ে সালাম চৌধুরীর পাশে দাঁড়ালো। এরপর সে হাসতে হাসতে দাঁত বের করে পড়ল। আসলে হয়েছে কি আঙ্কেল, সানামের এরই মধ্যে সালাম চৌধুরী বন্ধুর দিকে পুনরায় অগ্নি চোখে তাকিয়ে সাবধান করল। মাঝপথে ছেলেটাকে থামিয়ে দিয়ে সে স্বাভাবিক কণ্ঠে শোধাল। তেমন কিছু হয়নি বাবা, বসো বসো, এটা আমাদের দুই বন্ধুর সিক্রেট। হাঁপ ছেড়ে বাঁচল সবাই। বন্ধুদের সাথে কত রকমের রহস্যময় ঘটনা, কথাবার্তা, সেই সব কি আর সবার সামনে বলা যায়? তাই এই বিষয়ে আর কেউ কিচ্ছুটি প্রশ্ন করল না। ঘটনা ধামাচাপা দিতে সবার হয়ে সাইমন হাসতে হাসতে বলল, তোদের দুই বন্ধুর সিক্রেট নিয়ে পরে কথা বলিস, এখন বসত, তোদের সবাইকে আমি একটা মজার গল্প শোনাই। সানাম চৌধুরী ও নয়ন দুজনই শান্ত হয়ে গেল। ওরা সবাই পুনরায় আবারও বসলো গোল হয়ে, আগ্রহ নিয়ে শুনতে চাইল সাইমনের মজার গল্প। সাইমনও ইতিমধ্যে শুরু করে দিল। ওর গল্পের শুরুটা শুনে এক দফা হেসে উঠল সবাই। গল্পটা বেশ মজার, সবাই হাসলো। রাত্রিপ্রিয়া মোটেও হাসছে না। মেয়েটা জড়সড় হয়ে পায়েলের গা ঘেসে বসেছে। নয়ন ভাইয়ের মুখোমুখি হতে তার ভীষণ লজ্জা করছে, কিন্তু নয়ন সালাম চৌধুরী বেশ স্বাভাবিক। ওরা হাসছে, মনোযোগ দিয়ে কথা শুনছে। সাইমনের গল্প চলছে। এরই মধ্যে সালাম চৌধুরী চুপিসারে উঠে দাঁড়ালো, আশেপাশে তাকালো সবাইকে। এখানে দেখলো পরশকে আড্ডার মাঝে দেখা যাচ্ছে না। অসুস্থ মেয়েটা গেল কোথায়? সালাম চৌধুরী বিচক্ষণ চোখে চারপাশে তাকিয়ে বোনকে খুঁজতে লাগলো। না, আশেপাশে কোথাও মেয়েটা নেই। কৌতূহল দমাতে না পেরে এক পর্যায়ে সে মাকে জিজ্ঞেসই করলো। মা, পরশ কোথায়? মা তাৎক্ষণিকভাবেই জানালো, পরশ ওর রুমে বিশ্রাম করছে। এই তো কিছুক্ষণ আগেই মেয়েটা সবার মাঝখান থেকে উঠে নিজের রুমে গেল, বলে গেল শরীর খারাপ লাগছে, খানিকক্ষণ বিশ্রাম করবে, কেউ যেন তাকে বিরক্ত না করে। অসুস্থ মেয়েটা নিরিবিলি একটু শুয়ে থাকুক। সারাদিন তো আর কম লাফালাফি করেনি, তাই আর কেউ ওর সাথে গেল না, বিরক্ত করলো না। মার থেকে খবর পেয়ে সালাম চৌধুরীও কাউকে কিছু না বলে তাৎক্ষণিক ভেতরের দিকে রওনা হলো। যা দেখে ছেলেকে থামিয়ে দিয়ে তানিয়া চৌধুরী বলল, সানাম, তুই আবার কোথায় যাচ্ছিস? আসছি, তোমরা বসো। তানিয়া চৌধুরী আর বাধা দিল না। সবাই পুনরায় মনোযোগী হলো আড্ডায়। খুটখুটে অন্ধকার রুম, বিছানা এলোমেলো অবস্থায়, হাঁটুতে থুতনি ঠেকে নিঃশব্দে কাঁদছে পরশ। কি এক অদ্ভুত অসুখ তার। একবেলা আনন্দে কাটলে দুবেলা কেটে যায় বিষণ্ণতায়। এত হাসি আনন্দের ভেতরে থেকেও ও নীরব। কিছু যন্ত্রণা এসে তার বক্ষস্থল খামচে ধরে। হু হু করে কেঁদে উঠে ভেতরটা। প্রিয় মানুষের করা নিখুঁত অভিনয়, তার করা নিষ্ঠুরতা কিছুতেই ভুলতে পারছে না মেয়েটা। বারংবার তার করা অপমানগুলো কানে বাজে। এই মানুষটার নাম মনে করলেও এখন ঘৃণায় কাক গুলিয়ে বমি আসে তার, তবুও সে কাঁদছে। ওই মানুষটাকে ঘিরে তার সমস্ত ব্যথা, তবে এই ব্যথার ধরন ভিন্ন। এ যে নিজেকে প্রতিনিয়ত ঠকিয়েছে সে, দিনের পর দিন ভুল মানুষকে হৃদয়ের সাথে আটঘাট করে বেঁধেছে। এই যে নিজের সাথে করা এত এত অন্যায়, এইসব কি করে বলবে সে? আছে হঠাৎ কাঁদছে কেন? এই কান্নার কারণ সে নিজেও জানে না, শুধু জানে তার ভীষণ কান্না পাচ্ছে। অনবরত কাঁদছে পরশ। কাঁদতে কাঁদতে একটা সময় হুট করে আক্ষেপ করে বলে উঠল, তোকে ঘিরে আমার রঙিন কিছু ছোট বড় স্বপ্ন ছিল, যেগুলো সাজাতে আমার অনেকগুলো দিন লেগেছিল, কিন্তু আমার সেই স্বপ্নগুলো ভেঙে তছনছ করে দিতে এক মুহূর্ত সময় নেয়নি অপর মানুষটা। হ্যাঁ, কি দোষ ছিল আমার? শুধু তো তাকে একটু ভালোই বেসেছিলাম। বলতে বলতে আবারও কেঁদে উঠল পরশ। ঠিক সেই সময়ই অন্ধকার কক্ষের দোর খুলে ভেতরে প্রবেশ করলো কেউ। সাথে সাথে কক্ষের সব কটা বাতি জ্বলে উঠল। আকস্মিক বাতির আলো চক্ষুদয় পড়তে নড়েচড়ে উঠল পরশ। তার সম্মুখে দাঁড়িয়ে আছে সানাম চৌধুরী। ভাইকে দেখে তাৎক্ষণিক মাথা নিচু করে নিল পরশ। নিজেকে সামলানোর নীরব চেষ্টা চালালো। এরই মধ্যে তার দিকে এগিয়ে আসলো সানাম চৌধুরী। নিঃশব্দে বোনের পাশে বসে আদরে হাত রাখলো বোনের গালে। এরপর দৃঢ় কণ্ঠে বলল, শোন, অনেক হয়েছে, কান্না থামা, চোখের জলটা মোছ। হয়েছে তো, চোখের জলটা আর পড়তে দিস না। এত কেঁদে কী লাভ বল?
এই যে তুই সারাদিন অন্ধকার রুমটায় ঘাপটি মেরে দু হাতে বিষাদ ওড়াচ্ছিস, নিজেকে সবার থেকে আড়াল করছিস। বয়স কত তোর? কিসের এত দুঃখ তোর? নিজের প্রতি কেন এত অনীহা? প্রেমিক প্রিয় মানুষ ছেড়ে গিয়েছে, প্রিয়জন হারিয়েছে। আরে একটা জীবনে কত মানুষ আসবে আর যাবে, তুই জানিস না? মানুষেরা এমনই, ওরা আজকে বলে ভালোবাসি, কালকে করে অবহেলা। এই যে বড় মিথ্যে অভিনয়, জীবন নিয়ে খেলা, এমনটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তাই বলে কি জীবন থেমে থাকছে বল? শোন, ছোট্ট একটা জীবনে এত অভিমান অভিযোগ পুষে কি হবে বল? তার জন্য তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, প্রিয় মানুষটার জন্য। আরে যে মানুষ তোকে ছেড়ে যাওয়ার আগে তোর কথা একটাবার ভাবিনি, সে ছেড়ে গিয়ে কি আর তোর ভাঙা হৃদয়ের প্রলাপ দিতে আসবে? আসবে না। খোঁজ নিয়ে দেখ, ছেড়ে যাওয়া মানুষগুলো তোকে ছাড়াই দিব্যি থাকছে। ওরা যদি ভালো থাকতে পারে তবে তুই কেন পারবি না? একবার চেষ্টা করে দেখ, তুইও ঠিক পারবি। শোন, অনেক হয়েছে, কাঁদিস না তুই, শান্ত হ, চোখের জলটা মুছে ফেল। কি কান্না থামছে না? পুরনো স্মৃতি চাপা দিচ্ছে, কান্না দল পাকিয়ে আসছে। আচ্ছা এদিকে আয়, আমার বুকে মাথা রেখে শেষবারের মতো কেঁদে নে। ভাইয়ের কথা শুনে ভাইকে তাৎক্ষণিক জাপটে ধরল পরশ। হাউমা করে ভাইয়ের বুকে কেঁদে কেঁদে বুক ভাসালো। তার মাথায় নিঃশব্দে স্নেহের পরশ দিচ্ছে সানাম চৌধুরী। এক পর্যায়ে কান্না থামালো পরশ, নির্জীব হয়ে ভাইয়ের বুকে পড়ে রইল কেবল। যা দেখে সানাম চৌধুরী জোরালো ভাবে বলল, কি এবার হাঁপিয়ে গেছিস? নিজেকে ক্লান্ত লাগছে? এবার এদিকে আয়, আকাশের দিকে তাকা, দেখ পূর্ণিমার চাঁদ কি সুন্দর চকচক করছে। আকাশে তো ওই একটা চাঁদ, চাঁদটাও তো একা রে, তবুও তো প্রতিদিন ওর কাজটা নিয়ম করেই করে। ওই যে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস, সমুদ্রটাও তো একা, তবুও দেখ কি সুন্দর করে নিজের সৌন্দর্য বিলাচ্ছে। তোর না পাহাড় পছন্দ? ও তো একা দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। নিজেকে কেন তুচ্ছ মনে করছিস? তুই তো পাহাড়ের মতো শক্ত। মনটাকে একটু শক্ত করো, পুরনো সব স্মৃতি দূরে ঠেলে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত কর যেন ছেড়ে যাওয়া মানুষগুলোর তোকে দেখে ভীষণ আফসোস হয়। তুইও তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে তুই অসহায় নস, তাদের ছাড়াই তোর চলে। শোন, তুই অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচ। পরশ ওঠ, আর নয় কান্না, এবার ঘুরে দাঁড়া। পরশ যেন ভাইয়ের কথায় শক্তি পেল, নিজের বাঁচার জন্য নতুন করে অনুপ্রেরণা পেল। মেয়েটা তাৎক্ষণিক নিজেই উঠে দাঁড়ালো, চোখের সবটুকু জল ওড়না দিয়ে মুছে নিল অবলীলায়। এরপর শক্ত কণ্ঠে শুধালো, আজকের এইটাই আমার শেষ কান্না, আমি আর কাঁদবো না ভাই। চলো ভাই, আমরা সমুদ্র দেখবো। সানাম চৌধুরী বোনের এই আকস্মিক পরিবর্তন দেখে আনমনি হাসল। বোনের এই শক্ত মুখে, শক্ত চোখে নেই কোনো দুর্বলতার ছাপ, নেই কোনো অসহায়ত্ব। এরকম ভাবেই তো বোনকে পুনরায় গড়বে সে। এটাই তো চাইছে তার বোন নিজেকে শক্ত করুক, পাহাড়ের মতো শক্ত। তাৎক্ষণিক বসা থেকে উঠে দাঁড়ালো সানাম চৌধুরী, বোনের হাত ধরে বলল, চল। বোনকে নিয়ে পুনরায় সাগর পাড়ে এসেছে সানাম চৌধুরী। পরিবার থেকে কিছুটা দূরে ওরা। এরই মধ্যে পরশ এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে জানালো, ভাই আমি একটু একা থাকবো। থাক। বলে কিছুটা দূরে সরে দাঁড়ালো সানাম চৌধুরী, বোনকে একাকী সময় কাটানোর সুযোগ দিল। পরশ হাঁটছে, এলোমেলো পায়ে হাঁটছে, নিজেকে বড্ড হালকা লাগছে আজ, যেন তার কোনো দুঃখই নেই। মেয়েটা এই নির্জন রূপালী আকাশের দিকে তাকে হঠাৎ করে নিজের সাথে প্রতিজ্ঞা করে বসল, আমি কাঁদবো না, চলবো না আর কোনো কিছুতে। আমার কোনো পরিচিত দুঃখ নেই, আমার সকল পিছুটান ছিন্ন হয়েছে। এবার এবার নিজেকে তৈরি করার পালা এসেছে। না না, পরশ আর দুর্বল হয়ে বাঁচবে না, সে স্ট্রং মা হবে, তার বাচ্চাকে আনবে পৃথিবীতে। ভয়াবহ এক প্রতিশোধ দিবে সে, তাকে ঠকানো প্রতিটি মানুষকে নিজে হাতে ভয়ঙ্কর শাস্তি দিবে সে। এর পরশে বাঁচবে, পরশ বাঁচবে, পরশ বাঁচবে, নতুন করে পরশ বাঁচবে সে। পরশ বাঁচবে তার বাচ্চার জন্য এবং নিজের জন্য। বেশ কিছু সময় পর বোনকে নিয়ে সবার মাঝে উপস্থিত হলো সানাম চৌধুরী। পরশ মেয়েটা এখন একদম ঠিকঠাক, নিজেকে কতটা নিখুঁতভাবে সামনে নিয়েছে কে বলবে। এই মেয়েটা কিয়ৎক্ষণ আগে অঝোরভাবে কেঁদে কুটে ভাইয়ের মুখ ভাসিয়েছে, তাকে দেখে সেসব বোঝার উপায় অন্তর নেই।
পরশকে দেখে পায়েল ও তানিয়া চৌধুরী বসা থেকে উঠে ওর দিকে এগিয়ে আসলো। মা মেয়ের কপালে তাৎক্ষণিক স্নেহময়ী হাত থেকে জানতে চাইল, এখন শরীরটা কেমন লাগছে? পরশ মাকে আলতো করে জড়িয়ে মৃদু হেসে বলল, ভালো আম্মু। ওরা সবাই এক হতেই এরই মধ্যে সালাম চৌধুরী জানালো, রাত তো অনেক হয়েছে, এখন চলো সবাই মিলে ডিনারটা শেষ করি আমরা, তারপর না হয় আবারও আড্ডা দেওয়া যাবে। তার কথায় সায় জানালো ওরা সবাই। সালাম চৌধুরী সবাইকে নিয়ে চলে গেল ভেতরে। আজ আর কেউ রেস্টুরেন্টে গেল না, কেননা আশিক ছেলেটা আজ আগে ফাঁকে ভেতরে সবার সব রকমের পছন্দের মতো খাবারের ব্যবস্থা করেছে। এরপরও সালাম চৌধুরী যেতে যেতে আশিককে ডেকে জিজ্ঞেস করল, ভেতরে সব কিছু ঠিকঠাক আছে তো? আশিক তাকে আশ্বাস দিয়ে জানালো, জি ভাই। রঙিন আলোক সজ্জায় সজ্জিত হোটেলের বিশাল এক ডাইনিং রুমে একত্রে বসেছে চৌধুরী পরিবার। সামনে রয়েছে হরেক রকমের বাহারি খাবার, সবাই সবার মতো খাচ্ছে, কিন্তু কিচ্ছুটি মুখে তুলতে পারছে না রাত্রিপ্রিয়া। তার কাছে সবকিছু তেতো লাগছে। হঠাৎ শরীরটাও ম্যাচ ম্যাচ করছে, চোখ টলমল করছে, জ্বর আসবে বোধ হয়। এই মুহূর্তে খাবারের গন্ধে কাক গুলিয়ে আসছে মেয়েটার, তাই ও চট জলদি উঠে দাঁড়ালো নিজের চেয়ার ছেড়ে। মেয়েকে কিছুটি না খেয়ে হঠাৎ দাঁড়াতে দেখে আনোয়ার সাহেব তাৎক্ষণিক জানতে চাইল, কি হলো আম্মা, খাবার রেখে উঠলি কেন? কোনো অসুবিধা? খেতে ইচ্ছে করছে না বাবা। কেন, কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগছে? শরীর একটু খারাপ লাগলেও তা প্রকাশ করলো না রাত্রিপ্রিয়া। সবাই আবার তাকে নিয়ে অহেতুক চিন্তা করবে এই ভেবে সবটা এড়িয়ে গেল ও বলল, না না না, আমি ঠিক আছি বাবা। আনোয়ার সাহেব স্বস্তি পেল। এরই মধ্যে তানিয়া চৌধুরী বলল, তুমি তো কিছুই খেলে না মা, আমার কাছে আসো, আমি খাইয়ে দিই। আমার খিদে নেই মামুনি, সন্ধ্যায় অনেক খেয়েছি তো এখন খেতে ইচ্ছে করছে না, আমি রুমে গেলাম। বলতে বলতে নিজের রুমে চলে গেল রাত্রিপ্রিয়া। কেউ আর মেয়েটাকে জোর করলো না। ওরা নিজেদের মতো আবার হাত চালালো, কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়লো সানাম চৌধুরীর। স্ত্রীর টলমলে চোখ মুখ দেখে এর আগেও একবার জানতে চেয়েছে শরীর খারাপ লাগছে কিনা, কি হয়েছে ইত্যাদি, কিন্তু মেয়েটা তাকে এমনভাবে ইগনোর করছে যেন চেনেই না তাকে। সেই ঘটনা এখনো ধরে বসে আছে সে সানাম চৌধুরীকে। এরপর আশপাশও ঘেরতে দেয়নি, নিজে থেকেছে দূরে দূরে। ফুসফুস করে শ্বাস টানলো সানাম চৌধুরী। নিজের অর্ধ খাওয়া প্লেট রেখে দিয়ে সেও উঠে দাঁড়ালো। রাত্রি রেখে যাওয়া খাবারের প্লেটটা হাতে নিয়ে সেও রুমের দিকে রওনা হলো। সবাইকে একবার বলে গেল, তোমরা সবাই খেয়ে নাও, আমি রাতের সাথে খেয়ে নেব। ওর মেবি কিছু একটা অসুবিধা হয়েছে, আমি দেখছি। নেতা সাহেবের এরকম আচরণে মিটমিট করে হেসে উঠল সাইমান ও নয়ন। বড়রা মুগ্ধ চোখে দেখলো একজন দায়িত্বশীল পুরুষকে। এরপর তারা কেউ কিচ্ছুটি বলল না। সানাম চৌধুরী এরকমই, এই যে সবার মাঝে থেকে উঠে গিয়ে বউয়ের জন্য খাবার নিয়ে গেল, বলে গেল সরল কিছু উক্তি। এতে কে কি বলবে, কে কি ভাবলো, এতে কিছু যায় আসে না তার। সানাম চৌধুরী কাউকে তোয়াক্কা না করে স্বাভাবিকভাবে নিজেও স্ত্রীর পিছু নিল। মেয়ের এই সুখ দেখে আনোয়ার সাহেবের চোখ ভরে উঠল। তার মা মরা মেয়েকে সানাম চৌধুরী ভীষণ যত্নে রাখে, তার প্রমাণ আরো একবার নিজ চোখে পেল সে। ভেতর থেকে দরজা আটকে বসে আছে রাত্রিপ্রিয়া। খাবার হাতে নিয়ে দরজার সামনে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে আছে সানাম চৌধুরী। বারবার দরজায় টোকা দিয়ে অনুরোধ করছে বউকে, দরজা খোলো রাত, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? তবুও ভেতর থেকে কোনো জবাব আসছে না। এতে ভয় ভালো সানাম চৌধুরী। অজানা আশঙ্কায় অস্থির হয়ে পড়লো ছেলেটা, তবুও বারবার ডাকছে, রাত, ও রাত, দরজা খোলো প্লিজ। সরি বউ। নো রেসপন্স। এক পর্যায়ে অধৈর্য হয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে তাড়াহুড়ো করে দরজা লক হলো সানাম চৌধুরী। এতক্ষণ নিজের কাছে চাবি থাকা সত্ত্বেও দরজা খুলেনি সানাম চৌধুরী, কেননা অভিমানী বউয়ের অভিমান উপভোগ করতে চেয়েছে সে। উপভোগ করতে চেয়েছে সম্পর্কে দুষ্ট মিষ্টি কিছু খুনছুটি, কিন্তু যেই দেখা গেল বারবার ডাকা সত্ত্বেও বউ কথা বলছে না, দরজাও খুলছে না। এতেই তরতর করে তার ভয় পারল। আর অপেক্ষা করা গেল না, তাড়াহুড়ো করে ভেতরে গিয়ে রাত্রিপ্রিয়াকে বিছানায় শুয়ে থাকতে দেখে স্বস্তি পেল ছেলেটা। এতক্ষণে আটকে রাখা শ্বাসটা ছাড়লো অবলীলায়। ভেতরে সানাম চৌধুরীর অস্তিত্ব অনুভব করতে ফুঁসে উঠল রাত্রিপ্রিয়া।
সে শোয়া থেকে চট জলদি উঠে বসলো। এরপর খটমট কঞ্চে বলল, আপনি চলে যান এখান থেকে। আপনি কেন এসেছেন এখানে? আপনি চলে যান এখান থেকে। আপনি কেন এসেছেন এখানে? আপনি একদম আমার ধারে কাছেও ঘেসবেন না। নির্লজ্জ লোক, সারাদিন অসভ্যতামি করেন। আপনার জন্য আমি আজ লজ্জায় মরে যাচ্ছি। ছি ছি, নয়ন কি ভাবছে? বউয়ের ক্রোধের তোপের মুখে পড়ে মনে মনে এক দফা নয়নকে গালি দিল সানাম চৌধুরী। বেয়াদবটাকে ফের হাতের কাছে পেলেই ধুম কেলানি দিবে সে। তার মনের ক্ষোভ সব উগলে দিবে নয়নের দিকে। আপাতত বইয়ের এই রাগ ভাঙানো জরুরি। মুহূর্তেই বইয়ের সম্মুখে ক্ষমতাশীল সানাম চৌধুরী হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি। সে তাৎক্ষণিক নিজের হাতের খাবার প্লেটটি টেবিল রেখে দিল। এরপর চট জলদি বইয়ের সামনে কান ধরে নিরীহ মানুষের মতো শুধালো, সরি জান, আর জীবনেও আমি এরকম অসভ্যতা আমি করবো না তোমার সঙ্গে। প্লিজ বউ, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। প্লিজ প্লিজ প্লিজ। রাখেন আপনি আপনার প্লিজ। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি আস্ত একটা অসভ্য পুরুষ। বউয়ের কাছে সব পুরুষই একটু আধটু অসভ্য। আমি না হয় একটু বেশি অসভ্য। তোমারই তো বল, একটু মানিয়ে নাও না জান। আসলে হচ্ছে কি, আমি একটু এরকম অসভ্যতা আমি না করলে তোমাকে মারা শোনাবো কি করে? সানাম চৌধুরীর বেখেয়ালিতে ভুল জায়গায় বলে ফেললো কথাটা। খেয়াল করতে জিভ কামড়ে ধরলো ছেলেটা। এরই মধ্যে বউয়ের জহুরি কানে এইসব ঢুকে গেল। ক্রোধ দিশেহারা হয়ে পড়লো রাত্রিপ্রিয়া। সে বসা থেকে তাড়াক করে উঠে দাঁড়িয়ে গেল। এরপর মুখে ছঙ্কার তুলে শুধালো, কি বললেন? সানাম চৌধুরী আমতা আমতা করে শোধালো, মানে আসলে হয়েছে কি, আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো বউ, আমি এসব বলতে চাইনি, মুখে এসে গেছে কথাটা। আপনি তো সারাক্ষণ এসব ভাবেন, তাহলে আসবে না? না না, আমি এসব ভাবি না। সরি জান, আমি তখন বুঝতে পারিনি। প্লিজ লক্ষ্মী বউ আমার, এবারের মতো মাফ করে দাও। এই যে কানে ধরেছি, তুমি বললেই উঠবস করবো। রাত্রিপ্রিয়া কিচ্ছু বলার আগেই কানে ধরে উঠবস করতে লাগলো সানাম চৌধুরী। সবার সামনে বলবান গুরু গম্ভীর সানাম চৌধুরী এই অসহায়ত্ব মুখ, তার বাচ্চামো, তার কাজকর্ম দেখে খিলখিল করে হেসে উঠলো রাত্রিপ্রিয়া। হাসলো সানাম চৌধুরীও। যাক, অবশেষে বউর রাগ কমল। পরপর দুজন দুজনের দিকে তাকে আবারও একসাথে হেসে উঠল। কত স্নিগ্ধ শোনালো সেই হাসির স্বর। মুহূর্তেই দুটো মানব মানবীর প্রাণ খোলা হাসির আওয়াজে ভরে উঠল কক্ষ। মিনিট দুয়েক যেতেই হাসতে হাসতে মাথা ঘুরে পড়ে যেতে নিল রাত্রিপ্রিয়া। তাৎক্ষণিক তাকে ধরে ফেলল সানাম চৌধুরী। তার এতক্ষণের হাসি মুখে দেখা গেল এখন চিন্তার রেশ। মুহূর্তেই বউকে বুকের সাথে জাপড়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এই রাত জান, কি হলো তোমার? এভাবে হঠাৎ পড়ে গেলে কেন? শরীর খারাপ লাগছে নেতা সাহেব, মাথা ধরেছে, জ্বর এসছে বোধ হয়। তা শুনে সানাম চৌধুরী চট জ্বলতে বউর কপালে হাত রেখে আতঙ্কে উঠলো, বলল, ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাত্রিপ্রিয়া কিছু বলল না। সে শরীরে ভর ছেড়ে দিয়ে ক্লান্তিতে চোখ বন্ধ করে নিল। এত উদ্বিগ্নতা বাড়লো সানাম চৌধুরীর। তস্র মেয়েটাকে কোলে তুলে নিয়ে শুয়ে দিল। এরই মাঝে কিয়ত পরিমাণ শাসনও করলো বউকে। বিকেলে তোমাকে কতবার বারণ করেছে ভিজতে, শুনলে না তো আমার কথা। দেখো এখন কি জ্বর এসেছে। আমি ঠিক আছি, খানিকটা জড়ানো কণ্ঠে শুধালো রাত্রিপ্রিয়া। যা শুনে নেতা সাহেবের ব্যাকুলতা বাড়ল। অধীরতা নিয়ে জানতে চাইল, বেশি কষ্ট হচ্ছে জান? রাত্রিপ্রিয়া হাসলো। এই মানুষটার ভালোবাসার কাছে কি আর শরীরের এতটুকু কষ্ট বদ্ধ ফিকে। সে মাথা নেড়ে পুনরায় বলা, না আমি ঠিক আছি। সানাম চৌধুরী শুনল না সেসব। এই মুহূর্তে এখানে ডক্টর পাওয়া যাবে না, তাই কাউকে কিছু না জানিয়ে নিজেই খানিকক্ষণ বউয়ের মাথায় জলপট্টি দিয়ে দিল। এরপর অল্প একটু খাবার নিজ হাতে রাত্রিকে খাইয়ে দিল। নিজের কাছে থাকা জ্বরের ওষুধ সাথে সাথে খাইয়ে দিল। সব শেষে অসুস্থ বউকে নিজের বুকের মাঝে শুয়ে দিয়ে বলল, এভাবে শুয়ে পড়ো, ভালো লাগবে তোমার। চোখটা বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দিই, দেখবে মাথা ব্যথা সেরে গেছে। রাত্রিপ্রিয়া কথা পারল না, বরং প্রিয় পুরুষের উষ্ণ বুকের গরম অনুভব করে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। নেতা সাহেব অসুস্থ প্রিয়তমাকে আবেশে আগলে নিল নিজের বুকের সাথে।
হাত চালালো মেয়েটার চুলের ভাঁজে ভাঁজে। আরাম পেয়ে চোখ বুজে ফেলল মেয়েটা। সারাদিন ছোটাছুটিতে ক্লান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুমালো না সানাম চৌধুরী, জেগে থাকলো। এরই মধ্যে একবার কিছু সময় পরই জ্বর ছাড়লো রাজপ্রিয়ার, যা অনুভব করে ওর শরীরটা একবারও মুছে দিয়ে আবারও নিজের বুকের সাথে জড়িয়ে নিল। বউয়ের সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনাও করল বার কয়েক। অসুস্থ বউয়ের কপালে ঠোঁটের পরশ দিয়ে মৃদুস্বরে বলল, তোমার সকল দুঃখ কষ্ট আমার হোক, তোমার ভাগ্যে কেবল সুখটাই থাকুক।